হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজিলেশন গেট সলিউশনস ইজিলি। আজ আমরা আলোচনা করব সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথ বইটা থেকে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটির তৃতীয় পার্ট। এর আগে এই চ্যাপ্টারটির ওপর আমরা আরও দুটো পার্ট আলোচনা করেছিলাম। সেই পার্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা এই ভিডিওটি দেখার পর সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে। আর ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি বা যারা নতুন এসেছো চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটিকেও তোমরা প্রেস করে রাখবে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেই তার আপডেট তোমরা পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক। 26-এর দাগের অঙ্কটি কি বলেছে? একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? দেখো, এরকম অঙ্ক এর আগেও আমরা করেছিলাম। এখানে কি বলেছে? এই যে 1 টাকা 50 পয়সা এবং 10 পয়সার সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, ঠিক আছে? আর ব্যাগে রয়েছে মোট 102 টাকা। আচ্ছা দেখো, আমরা যদি মনে করি যে 3টি 1 টাকা রয়েছে, তাহলে এই 3টি 1 টাকার ভ্যালু কত হবে? 3 গুণন 1 অর্থাৎ 3 টাকা। আবার 4টি রয়েছে 50 পয়সা, তাহলে 4টি যদি 50 পয়সা হয় তার ভ্যালু কি আসবে? একটি 50 পয়সার ভ্যালু হচ্ছে 1/2 টাকা, তাহলে এখান থেকে 4টি 50 পয়সার ভ্যালু আসবে 2 টাকা। আবার 10টি রয়েছে 10 পয়সা, এবার 10টি 10 পয়সার ভ্যালু কি আসবে? আমরা জানি একটি 10 পয়সার ভ্যালু হচ্ছে 1/10 টাকা, তাহলে 10টি 10 পয়সার জন্য কি আসবে? 1 টাকা আসবে। এবার দেখো মোট কত হচ্ছে, এই সবগুলোকে প্লাস করলে কত আসছে? 6 আসছে। এবার এই 6 টাকা আসছে অনুপাত থেকে, আর সেটাই বলা রয়েছে 102 টাকা, অর্থাৎ এই 6 কাকে রিপ্রেজেন্ট করে? 102কে। এবার 6 যদি 102 এর সমান হয়, তাহলে 1 কার সমান? 1 হচ্ছে 17 এর সমান। এবার দেখো এখানে বলেছে 10 পয়সার সংখ্যা কত। এবার 10 পয়সার সংখ্যার অনুপাত কোনটা ছিল? এটা ছিল। তাহলে 1 ইউনিট যদি 17 হয়, তাহলে 10 ইউনিটের মান কি হবে? 10 ইউনিটের মান হবে 17 গুণন 10 অর্থাৎ 170। তাহলে 10 পয়সার সংখ্যা হচ্ছে 170টি। 27 নম্বর অঙ্কটি, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা রয়েছে। তাদের মূল্যের অনুপাত রয়েছে 13:11:7। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো, এরকম অঙ্কে আমাদের কি করতে হবে? এই জায়গাটা খেয়াল করতে হবে যেটা কিসের অনুপাত রয়েছে। যেমন দেখো, এর আগের অঙ্কটাতেই ছিল সংখ্যার অনুপাত, এখানে বলেছে মূল্যের অনুপাত। তাহলে আমাদের এই অনুপাতটা দেখে সেটা অনুযায়ী কাজ করতে হবে। এবার দেখো, এখানে বলেছে মূল্যের অনুপাত 13, তার মানে এই 13 টাকা যে হচ্ছে, কতগুলো 1 টাকা নিয়ে হচ্ছে? এই 13 টাকা হবে নিশ্চয়ই 13টি 1 টাকা নিয়ে। আবার এখানে বলেছে 11 টাকা, তাহলে এই 11 টাকা হবে কতগুলো 50 পয়সা নিয়ে? 11 টাকা হবে 22টি 50 পয়সা নিয়ে, তাই তো? আবার দেখো, এখানে 25 পয়সা বলেছে। এবার আমরা জানি যে 4টি 25 পয়সায় 1 টাকা হয়, তাহলে এখানে যে 7 টাকা রয়েছে, এবার 7 টাকা কতগুলো 25 পয়সায় হবে? 4 সাথে 28, ঠিক আছে? আচ্ছা, এটাকেও যদি আমরা ওভাবে লিখি, তাহলে এখানে 11 তার সঙ্গে 2 গুণ হবে সমান হচ্ছে 22। আর এটা তো বোঝাই যাচ্ছে যে 13টি যদি 1 টাকা হয়, তাহলেই তো 13 টাকা আসবে। এবার দেখো, এখানে মোট বলেছে 378টি মুদ্রা। এবার আমাদের এখানে মুদ্রা হচ্ছে এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে কত আসছে? দেখো, 13 + 22 + 28। এবার এখান থেকে কি আসছে? এখান থেকে আসছে 63। এবার এই 63 কাকে রিপ্রেজেন্ট করছে? এই 378কে। তাহলে 63 যদি 378কে রিপ্রেজেন্ট করে, তাহলে 1 কাকে রিপ্রেজেন্ট করবে? 378/63। এবার এখান থেকে দেখো তো কত আসছে? এখান থেকে 63 দিয়ে কাটলে 6 আসছে, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 6। এবার 50 পয়সার মুদ্রার সংখ্যা। এবার দেখো, সংখ্যার অনুপাত কিন্তু এগুলো, ঠিক আছে? এটা নয়, এটা যে দেওয়া ছিল এটা হচ্ছে মূল্যের অনুপাত। তাহলে 50 পয়সার সংখ্যা কোনটা হবে? 22। তাহলে 50 পয়সা কতগুলো রয়েছে? 22 ইউনিট, অর্থাৎ 22 গুণন 6 সমান 132টি। 28 নম্বরটি দেখো, দুটি সমআয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে
অন্য পাত্রে ঢালা হলো, তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে? দেখো, মনে করো যে এখানে একটা পাত্র রয়েছে আর এখানে একটা পাত্র রয়েছে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, প্রথম পাত্রে 1/2 অংশ দুধ ছিল, অর্থাৎ এই পুরো পাত্রকে যদি আমরা 2 ধরি তাহলে এটুকু জায়গায় 1, অর্থাৎ এখানে কি রয়েছে? জল রয়েছে। আর এখানে দুধ রয়েছে, তাহলে এটুকু কি রয়েছে? এটা বলেছে জল দিয়ে পূর্ণ করতে হবে, তাহলে এখানে হবে 1/2। আবার দেখো এখানে কি বলেছে যে 1/3 অংশ দুধ ছিল, তাহলে এটিকে যদি আমরা পুরো 3 ভাগে ভাগ করি তাহলে তার 1 অংশ, অর্থাৎ এখানে আমরা 1/3 দিয়ে দিলাম, এটা হচ্ছে দুধ। তাহলে বাকি কি থাকবে? এখানে হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/3, এবার এইটুকু তো জল, এবার 1/3 যোগ 1/3 অর্থাৎ কি আসবে? 2/3। আর এখানে জল হচ্ছে এটা, আর এটুকু হচ্ছে দুধ, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের জল হয় আর এটা যদি দুধের পরিমাণ হয়, এবার কি বলেছে দেখো, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে? তাহলে এই দুটোকে যখন আমরা মিশিয়ে দেব তখন জল কি হবে? এটার সঙ্গে এটা প্লাস হবে, আবার দুধের পরিমাণটা হবে এটার সঙ্গে এটা প্লাস হবে, ঠিক আছে। এবার এখানে বলেছে দেখো দুধ ও জলের অনুপাত নির্ণয় করো, তাহলে আমরা আগে দুধেরটা লিখব। সুতরাং দুধ ইসটু জল কি আসবে? দেখো দুধের জন্য হচ্ছে 1/2 আর এখান থেকে 1/3 ইসটু জলের জন্য এখান থেকে 1/2 আর এখান থেকে প্লাস 2/3। এবার এই 2 আর 3 এর এলসিএম কত হচ্ছে? অর্থাৎ লসাগু হচ্ছে 6। এখানে 6 হলে এখানে কত আসবে? 3 যোগ 2 ইসটু এখান থেকেও 6 আসছে, তাহলে এখানে কত আসবে? 3 যোগ এখান থেকে 4। এবার দেখো এখানেও 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, তাহলে কাটতে পারি। এবার এখানে রয়েছে 3 + 2 অর্থাৎ 5 ইসটু এখানে কি রয়েছে? এখানে রয়েছে 3 + 4 অর্থাৎ 7। তাহলে দেখো আমাদের এখানে বলা ছিল যে দুটো সমআয়তনের পাত্র, তাদের 1/2 অংশ এবং 1/3 অংশ দুধ ছিল। তাহলে এই 1/2 অংশ যদি দুধ থাকে, অর্থাৎ 2 ভাগের 1 অংশ দুধ রয়েছে, তাহলে 2 ভাগের আরও যে 1 অংশ থাকবে সেটা জল থাকবে, আমরা এখানে বের করে নিলাম। আবার দেখো দুধ দ্বিতীয় পাত্রে রয়েছে 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 ভাগের 1 ভাগ যদি দুধ থাকে তাহলে 3 ভাগের 2 ভাগ কি থাকবে? জল থাকবে। তাহলে এবার এই দুটোকে যদি মিশ্রিত করি তাহলে জল কি হবে? এই 1/2 যোগ 2/3, আর দুধ হবে 1/2 যোগ 1/3, ঠিক আছে। তাহলে দুধ এবং জলের অনুপাত হচ্ছে 5:7। 29 দাগের অঙ্কটি দেখো, একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2, চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কি হবে? দেখো প্রথমে কি বলেছে যে চাল ও গমের দামের অনুপাত হচ্ছে 5:2। এবার চাল বলেছে 2:5 অনুপাতে বৃদ্ধি পায়, অর্থাৎ 2 থাকলে সেটা 5 হয়ে যায়। আবার গমের দাম কি হচ্ছে? 3:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ গমের দাম যদি 3 থাকে সেটা পরে 5 হয়ে যায়। তাহলে বর্তমানে সেই দামটা কত হবে? দেখো যদি আমরা চালের ক্ষেত্রে ধরি অর্থাৎ রাইস, এখানে কি হচ্ছে দেখো, যদি 2 ইউনিট থাকে তবে সেটা হয়ে যায় 5 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি থাকে সেটা হয়ে যাবে 5/2 ইউনিট। এবার দেখো অরিজিনালি দাম হচ্ছে 5, তাহলে 5 ইউনিট যদি থাকে তাহলে কত আসবে? 5 × 5/2 অর্থাৎ এই 25/2, ঠিক আছে। আবার এবার যদি আমরা গমের হিসেব করি অর্থাৎ হুইট, সেক্ষেত্রে কি আসবে দেখো, 3:5 অনুপাতে বৃদ্ধি পায়, অর্থাৎ যদি 3 থাকে তবে সেটা 5 হয়ে যায়, তাহলে 1 থাকলে হবে 5/3। এবারে কি বলেছে, এখানে 2 ছিল আগে, তাহলে 2 ইউনিট মানে কি আসবে? 5 × 2/3। এবার এখান থেকে কি আসছে? 5 × 2 = 10/3, অর্থাৎ বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কি হবে? এটা হচ্ছে চালের দাম আর এটা হচ্ছে গমের দাম, তাহলে রেশিওটা কি আসবে? এখান থেকে আসছে 25/2 ইসটু এখান থেকে 10/3। এবার দেখো এরকম যদি থাকে কখনো, তাহলে তাদেরকে আমরা যদি সাধারণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে চাই কি করব? এদের হর যে রয়েছে তাদের
এলসিএম বা লসাগু দিয়ে দুটোকেই গুণ করে দেব। দেখো এখানে 2 আর 3 রয়েছে, তাহলে এদের এলসিএম কি হবে? এদের এলসিএম 6 হবে। তাহলে এখানে 6 একে 6 দিয়ে গুণ, একেও 6 দিয়ে গুণ। অথবা তোমরা আরও সহজভাবে যদি করো তাহলে এটা, এই যে ভগ্নাংশটা রয়েছে এখানে নিচে রয়েছে 3, তাহলে 3 দিয়ে একে গুণ করো আর এটা দিয়ে এটা কি গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে অনুপাতটা কি আসবে? 25 গুণন 3 ইজ টু এই 10 গুণন 2, অর্থাৎ এখান থেকে আসছে 75 ইজ টু এখান থেকে 20। এবার দেখো তো এখানে 5 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে একে 5 দিয়ে কাটলে 15 আসছে, একে 5 দিয়ে কাটলে 4 আসছে। তাহলে এটি হচ্ছে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত। 30 নম্বর অঙ্কটি দেখো একদম আগের অঙ্কটির মতোই। কি বলেছে? এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 2:3। তাদের আয় এবছর 2:5 এবং 1:3 অনুপাতে বৃদ্ধি পায়। মনে করো এর আয় যদি আগে 2 টাকা থাকে সেটা পরে 5 টাকা হয়ে যায়, আবার বি এর আয় আগে যদি 1 টাকা থাকে সেটা পরে 3 টাকা হয়ে যায়। এবার বলেছে এবছর তাদের মোট আয় এই 28,000 টাকা যদি হয় তাহলে বি এর আয় কত? এবারে যে বি এর আয় বলেছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো, যদি আমরা এর ক্ষেত্রে বিচার করি তাহলে 2 টাকা যদি আগে আয় থাকতো সেটা হয়ে যায় 5 টাকা, বা 2 ইউনিট আগে আয় থাকলে এখন হয়ে যাচ্ছে 5 ইউনিট। এবার এখানে বলেছে দেখো এর আগে আয় ছিলই কিন্তু 2 ইউনিট, তাহলে আর এখানে আলাদাভাবে 2 ইউনিট করার দরকার নেই, এখানেই হয়ে যাচ্ছে। তাহলে এর বর্তমান আয় কত হবে? 5 ইউনিটই হবে। আবার দেখো বি এর আয় 1 ইউনিট যদি থাকে তবে সেটা 3 ইউনিট হয়ে যায়, তাই তো? আর বি এর আয় আগে ছিল 3 ইউনিট, তাহলে 3 ইউনিট থেকে কি আসবে? 3 গুণন 3, অর্থাৎ 9 ইউনিট আসবে। এবার দেখো এটা হচ্ছে বি এর আয়, এটা এটা হচ্ছে এ এর আয়, এটা হচ্ছে বি এর আয়। এবার দেখো এই দুজনের মোট আয় কত হবে? 5 আর 9 কি আসবে? 14 আসবে। এই 14 কাকে রিপ্রেজেন্ট করবে? এই যে মোট আয় রয়েছে 28,000 তাকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ 14 রিপ্রেজেন্ট 28,000। তাহলে 1 কাকে রিপ্রেজেন্ট করবে? 28,000কে 14 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে? 2000, অর্থাৎ 1 রিপ্রেজেন্ট 2000। এবার দেখো এখানে বি এর আয় বলেছে, এবার বি কোনটা? এটা। এবার বি এর তো আয় 9 বা 9 ইউনিট, তাহলে 9 ইউনিটের জন্য কি আসবে? দেখো 9 ইউনিটের জন্য এই 2000 গুণন 9, অর্থাৎ 18,000 টাকা আসবে। ঠিক আছে, এবার দেখো 31 নম্বর অঙ্কটি কি বলেছে? 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 এবং 11:4। এবার এই মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কি হবে? দেখো এটি খুবই সহজ অঙ্ক, এটি ভগ্নাংশে যে যোগ রয়েছে সেটি করলেই হয়ে যাবে। দেখো যদি প্রথম পাত্রে দুধ এবং জলের অনুপাত এটা হয় তাহলে দুধ কতটা থাকবে? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি m1 প্লাস m2, অর্থাৎ প্রথম পাত্রে এটা হচ্ছে দুধের পরিমাণ, এটা হচ্ছে দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ, আর এটা হচ্ছে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ। তাহলে কি আসবে? প্রথম পাত্রের জন্য 3 বাই 3 যোগ 2 অর্থাৎ 5, কেননা মোট তো 5 ইউনিট, প্লাস m2 অর্থাৎ এখান থেকে দেখো মোট হচ্ছে 10 ইউনিট, তার মধ্যে 7 ইউনিট অর্থাৎ 7/10, প্লাস এখান থেকে দেখো মোট হচ্ছে 11 আর 4 15 ইউনিট, অর্থাৎ 11/15। এবার দেখো এখান থেকে লসাগু কত আসবে? এটার যদি আমরা লসাগু করি তাহলে আসবে 30। এবার এখানে কত আসবে? 18, এখান থেকে 21, এখান থেকে 22। ঠিক আছে, এবার এটা সমান কি আসবে? এখান থেকে দেখো আসছে 61/30। আবার দেখো যদি আমরা জলের পরিমাণটা হিসেব করি তাহলে প্রথম পাত্রে কত হবে? 2 ইউনিট, মোট হচ্ছে 5 ইউনিট, প্লাস এখান থেকে 3 ইউনিট জল, মোট হচ্ছে 10 ইউনিট, প্লাস এখান থেকে 4 হচ্ছে জল আর মোট হচ্ছে 15 ইউনিট। এখানেও একই রকম যোগ করব আমরা, তাহলে এখানেও এলসিএম হচ্ছে 30। এবার এখান থেকে কত আসছে? 12 প্লাস 9 প্লাস 8, অর্থাৎ কি আসছে এবার এখান থেকে? 29/30। এবার দেখো এটা হচ্ছে মোট দুধ আর এটা হচ্ছে মোট জল, তাহলে এই মিল্ক ইস টু ওয়াটার অর্থাৎ দুধ ইস টু জল কি আসবে? 61/30
ইজ টু 29/30। এবার দেখো দুটোরই হরে 30 রয়েছে, তাহলে 30 আমরা কেটে দিতে পারি। তাহলে কি আসবে অনুপাতটি? 61:29। 32-এর দাগের অঙ্কটি দেখো, এ বি সি গ্লাসের আয়তনের অনুপাত 1:2:3 এবং তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:2, 2:3 এবং 3:2। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কি হবে? দেখো এই অঙ্কটি ঠিক আগের অঙ্কটির মতোই। আগের অঙ্কটিতে শুধু বলা ছিল যে সমান আয়তন। এবার এখানে দেখো এই তিনটি গ্লাসের আয়তন কিন্তু আয়তনের যে অনুপাত রয়েছে সেটা রয়েছে 1:2:3, অর্থাৎ প্রথম গ্লাসের আয়তন যদি 1 ইউনিট হয়, দ্বিতীয় গ্লাস হচ্ছে 2 ইউনিট এবং তৃতীয় গ্লাস হচ্ছে 3 ইউনিট। এবার আগেরটাতে আমরা যেমন এখান থেকে সরাসরি সিরাপ এবং জল বা আগেরটাতে দুধ এবং জল ছিল সেটা বের করেছিলাম। এবার কি করতে হবে আমাদের, এই 1 ইউনিটের জন্য কত রয়েছে বা 2 ইউনিটের জন্য কত রয়েছে বা 3 ইউনিটের জন্য কত রয়েছে সেটা বের করতে হবে। আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমরা যদি সিরাপের অনুপাতটা বের করতে যাই তাহলে কি হবে? প্রথম পাত্রে সিরাপ কতটা রয়েছে? 1 ইন্টু, কেননা আয়তন হচ্ছে 1 ইউনিট, আর সিরাপ রয়েছে প্রথম পাত্রে 1 মোট অর্থাৎ 3 প্লাস, এবার দ্বিতীয় ইউনিটের আয়তন রয়েছে 2, তাহলে 2 গুণন দ্বিতীয় ইউনিটে সিরাপ রয়েছে 2 মোট হচ্ছে 5, তাহলে 2/5। একই রকম তৃতীয় ইউনিটে হবে 3 গুণ, আর তৃতীয় ইউনিটে সিরাপ কতটা রয়েছে? 3 মোট হচ্ছে 5, তাই তো? এবার এখান থেকে দেখো কত আসছে, 1/3 প্লাস 4/5 প্লাস এখান থেকে 9/5। এবার এলসিএম কি আসছে? 15, তাহলে এখান থেকে 5, এখান থেকে 12 প্লাস এখান থেকে 27। এবার এটা প্লাস করলে কি আসছে দেখো, এখান থেকে আসছে 44/15। এবারে যদি আমরা জলের হিসাবটা করতে যাই তাহলে একই রকম, প্রথমটার অর্থাৎ 1 ইউনিটের জন্য জল কতটা থাকবে? 2 মোট অর্থাৎ 1 যোগ 2 মানে 3 যোগ দ্বিতীয় পাত্রের থেকে 2 ইউনিট আয়তন অর্থাৎ 2 ইন্টু 3/5 প্লাস তৃতীয় পাত্রের আয়তন হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইন্টু 2/5। এবার এখান থেকে কি আসবে? 2/3 প্লাস এটার থেকে 6/5 প্লাস এখান থেকে 6/5। এবার এখানে এলসিএম করলে কি আসবে? 15 আসবে। এবার 15কে এই 3 দিয়ে ভাগ করলে কত আসছে? 5, সেই 5 ইন্টু 2 অর্থাৎ 10 প্লাস এখান থেকে আসছে 18, এখান থেকে আসছে 18। এবার এটা সমান কি আসছে দেখো, এটা সমান আসছে 46/15। এবার দেখো আমাদের কি করতে বলেছে, এই সিরাপ এবং জলের অনুপাতটা বের করতে হবে। তাহলে সিরাপ ইজ টু ওয়াটার, এটা কি আসবে? দেখো সিরাপ রয়েছে 44/15 ইজ টু জল রয়েছে 46/15। এবার দেখো দুটোরই হরে কি রয়েছে? 15 রয়েছে, তাহলে এদের কাটা যায়। এবার একে যদি 2 দিয়ে কাটি তাহলে কত আসবে? 22। আবার একে 2 দিয়ে কাটলে 23 আসবে। এটি হচ্ছে তাহলে সেই বড় যে পাত্রটিতে ঢালা হলো তাতে সিরাপ ও জলের অনুপাত। এবারে 33 নম্বরটিতে কি বলেছে দেখো, দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11। এই দুটি সংকর ধাতু যদি সমানভাবে মিশিয়ে দেওয়া হয় তাহলে নতুন যে সংকর ধাতু পাওয়া যাবে তাতে সোনা ও তামার অনুপাত কি হবে? দেখো এখানে কি বলেছে, প্রথমে একটা সংকর ধাতু রয়েছে, সেখানে সোনা এবং তামা রয়েছে 7:2 অনুপাতে, এবং পরে যে সংকর ধাতু রয়েছে বা 2 নম্বরটিতে সেখানে সোনা ও তামা রয়েছে 7:11 অনুপাতে। এবার আমরা কি করব? সমানভাবে মিশিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, সমানভাবে যদি মেশাতে চাই তাহলে দেখো তো কি হবে। এখানে প্রথমে যে সংকর ধাতুর কথা বলেছে সেখানে সোনা কতটা হবে দেখো তো। এখানে সমানভাবে মিশিয়ে দেওয়ার অর্থ হচ্ছে 1:1 অনুপাতে। ঠিক আছে? তাহলে এখানে সোনা কতটা আসবে অর্থাৎ গোল্ড কি আসবে? এটার জন্য 7 মোট অর্থাৎ 7 + 2 = 9 প্লাস এখান থেকে কি আসবে? 7 মোট হচ্ছে 18। তাহলে মোট গোল্ড কি হবে? এবার এটাকে যোগ করলে এখানে হচ্ছে 18, এখানে 14 + 7 অর্থাৎ
21/18। আবার এখানে দেখো কপার বা তামা কতটা রয়েছে, প্রথমটির জন্য রয়েছে 2 মোট অর্থাৎ 7 + 2, তাহলে 2/9 প্লাস এটির জন্য কি হবে 11/7 + 11 অর্থাৎ 18। এবার এটিকে যদি আমরা যোগ করি কি আসবে দেখো 9 আর 18, এলসিএম হচ্ছে 18, তাহলে এখানে আসছে 4 + 11 অর্থাৎ 15/18। এবার দেখো এটা হচ্ছে গোল্ড আর এটা হচ্ছে কপার, তাহলে তাদের অনুপাত কি হবে এই 21/18 = 15/18। এবার হরে দুটোই 18 রয়েছে, তাহলে কাটা যাচ্ছে। এবার 3 দিয়ে যদি আমরা একে কাটি তাহলে 7 আসবে, আবার একে কাটলে 5 আসবে, অর্থাৎ এই 7:5 হচ্ছে সেই মিশ্রিত সংকর ধাতুতে সোনা এবং তামার অনুপাত। এবারে 34-এর দাগের অঙ্কটি দেখো কি বলেছে, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে হচ্ছে 1:9। এবার উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কি হবে। দেখো আমরা এটিকে যদি পুরো পৃথিবী ধরি তাতে দুটো গোলার্ধ হবে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। এবার দেখো এখানে এই পুরো পৃথিবীতে জল ও স্থল রয়েছে এই অনুপাত, আর দক্ষিণ গোলার্ধে রয়েছে 1:9 অনুপাত। আচ্ছা এবার দেখো তো এই পুরো পৃথিবীকে যদি আমরা 2 ইউনিট ধরি তাহলে উত্তর গোলার্ধ থাকবে 1 ইউনিট আর দক্ষিণ গোলার্ধ থাকবে 1 ইউনিট, তাই তো। এবার পুরো পৃথিবীতে এই জল এবং স্থল এটি কি রয়েছে 1:3 অনুপাতে। আচ্ছা এদেরকে প্লাস করলে কি আসছে 4। আবার দেখো দক্ষিণ গোলার্ধে রয়েছে 1:9 অনুপাতে, প্লাস করলে আসছে 10। এবার আমাদের কি করতে হবে দেখো পুরো পৃথিবীটা হচ্ছে 2 আর উত্তর গোলার্ধ এখানে দক্ষিণ গোলার্ধ বলেছে সেটা হবে 1, তাহলে 2:1 রেশিওতে আমাদের আনতে হবে। এবার দেখো তার আগে আমাদের কি করব, এটাকে সেম করতে হবে। তাহলে একে যদি আমরা 5 দিয়ে গুণ করি আর একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 20 হয়ে যাচ্ছে, দুটোই অর্থাৎ সেম হয়ে যাচ্ছে। আবার এটিকে 2 এবং এখানে 1 আনতে হবে, তাহলে একে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, একে 1 দিয়ে। এবার কি আসছে দেখো এই 5 × 2 অর্থাৎ 10 দিয়ে একে গুণ করলে 10 আর একে গুণ করলে 30, আবার এখানে 2 দিয়ে একে গুণ করলে 2 আর একে গুণ করলে 18, তাহলে কি আসছে 8:2, এখান থেকে আসছে 12। এবার দেখো যদি 4 দিয়ে কাটা যায় তাহলে এখানে কত আসবে 2:2, এটার থেকে 3, তাহলে দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত হচ্ছে 2:3। 35 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটি অনেক পরীক্ষাতেই চলে আসে। দেখো কি বলেছে, একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায় খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। তাহলে কুকুর ও খরগোশের বেগের অনুপাত কি হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে যদি আমরা কুকুরকে ধরি আর এখানে খরগোশকে ধরলাম, দেখো কুকুর যে সময় 5টি পদক্ষেপ ফেলে খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায় খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। এবার এখানে যদি আমাদের এই কুকুর এবং খরগোশের বেগের অনুপাত বের করতে বলে তাহলে কি করবে, তোমরা সরাসরি এই দুটোকে গুণ করে দেবে এবং সেটাকে আগে লিখবে। তাহলে কি হবে 5 × 5 অর্থাৎ 25 এই গুণটা কিন্তু পরে করবে, তাহলে 4:6 অর্থাৎ 24। এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, অর্থাৎ কুকুর এবং খরগোশের বেগের অনুপাত হচ্ছে 25:24। এবারে 36-এর দাগের প্রশ্নটি দেখো, 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। বলেছে কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত এটা হবে। ঠিক আছে, দেখো এইরকম প্রশ্ন আমরা এর আগে আলোচনা করেছিলাম। এখানে কি বলেছে, জিঙ্ক আর তামার অনুপাত দেওয়া রয়েছে 5:3। এবার কত গ্রাম তামা মেশালে, শুধু তামা মেশানো হবে, ঠিক আছে, এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে তামা অথবা কপার, পরে অনুপাত হবে এটা 3:5। এবার দেখো কত গ্রাম তামা মেশালে,
অর্থাৎ জিঙ্ক তো বাড়বে না বা কমবেও না, তাহলে জিঙ্কের কি হবে, একই থাকবে। তাহলে এই জিঙ্কটাকে আমরা সেম রাখার জন্য কি করব, এখানে 5 রয়েছে, এখানে 3 রয়েছে, তাহলে এই অনুপাতকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এখানে 15 হবে, আবার এই অনুপাতকে যদি 5 দিয়ে গুণ করি তাহলেও এখানে 15 হয়ে যাচ্ছে, অর্থাৎ জিঙ্কের পরিমাণটা কিন্তু সেম থাকবে। তাহলে একে 3 দিয়ে গুণ করছি, একে 5 দিয়ে গুণ করছি, এবার কি আসবে, 3 × 5 অর্থাৎ 15 ইজ টু 3 × 3 অর্থাৎ 9, আবার 5 × 3 অর্থাৎ 15 ইজ টু 5 × 5 অর্থাৎ 25। দেখো এবার কিন্তু জিঙ্কের পরিমাণটা সেম হয়ে গেল, আর আমাদের এটা সেম করতেই হবে, কেননা এখানে বলা রয়েছে কত গ্রাম তামা মেশাতে হবে, তাহলে জিঙ্কের পরিমাণ কমবেও না বা বাড়বেও না। এবার দেখো তামা যে আমরা মেশালাম তাহলে স্বাভাবিকভাবেই বাড়বে, দেখো বেড়েও গেছে, কতটা বেড়েছে, 16। এই 16 যে বেড়ে গেল, এই 16 ইউনিটের মানটা কিন্তু আমাদের বের করতে হবে। এবার দেখো 200 গ্রাম সংকর ধাতু বলেছে, এবার 200 গ্রাম সংকর ধাতু, অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে প্রথমে তো সংকর ধাতুর অনুপাত এটা ছিল 5:3, তাহলে মোট কত হচ্ছে, তাহলে 5 + 3 অর্থাৎ 8 ইউনিট হচ্ছে। এই 8 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করছে, 200 গ্রামকে। তাহলে এই যে 16 ইউনিট রয়েছে এটা কাকে রিপ্রেজেন্ট করবে, এই 16 ইউনিট রিপ্রেজেন্ট করবে আচ্ছা একটু ভুল হলো, দেখো আমরা এখানে পূর্বে যে অনুপাতটি রয়েছে সেটা কিন্তু নিতে পারবো না, ঠিক আছে, আমাদের কি করতে হবে, এই অনুপাতটি নিতে হবে। অর্থাৎ আমরা এই জিঙ্কটাকে সেম করার পর যে অনুপাতটা পেলাম সেটা কিন্তু নিতে হবে। তাহলে এখানে পুরোটা মিলে কত হচ্ছে, 15 + 9 অর্থাৎ 24 হচ্ছে। এই 24 কাকে রিপ্রেজেন্ট করছে, এই 200 গ্রামকেই রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, দেখো এখানে এই 16 ইউনিটের জন্য কত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে 1 ইউনিটের জন্য হচ্ছে 200/24, তাহলে 16 ইউনিটের জন্য কি আসবে, এই 200 × 16/24। এবার দেখো একে যদি 4 দিয়ে কাটি তাহলে 4 হবে, একে 4 দিয়ে কাটলে 6 হচ্ছে। আচ্ছা আবার দেখো একে যদি 2 দিয়ে কাটা যায় তাহলে 2 হচ্ছে, এখান থেকে 3 আসছে, তাই তো। এবার এটা থেকে কি আসবে, 200 × 2 অর্থাৎ কত আসবে, 400, বাই হচ্ছে 3। এবার এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটিকে তোমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাবে। কি করবে, এখান থেকে মিশ্র ভগ্নাংশে আসতে হলে 133 1/3 এটা আসবে, ঠিক আছে। অর্থাৎ নতুন মিশ্রণে তামা ও জিঙ্কের অনুপাত যদি এটা হতে হয় তাহলে আমাদের এই এত গ্রাম তামা কিন্তু মেশাতে হবে। 37 দাগের অঙ্কটি দেখো, একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত 9:5। এবার বলেছে অটোটি 5 ঘন্টায় 75 কিলোমিটার গেলে বাসটি 4 ঘন্টায় কত কিমি যাবে। দেখো বাসটি 4 ঘন্টায় কত কিমি যাবে এটা যদি আমরা বের করতে চাই তাহলে বাসের গতিবেগটাও চাই, কিন্তু এখানে বাসের গতিবেগ তো দেওয়া নেই, আমাদের দেওয়া রয়েছে অটোর গতিবেগ, সরাসরি দেওয়া নেই, আমাদের বের করে নিতে হবে। দেখো অটোটি যদি 5 ঘন্টায় 75 কিলোমিটার যায় তাহলে অটোর ক্ষেত্রে গতিবেগ কি আসবে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাই তো। তাহলে কত আসছে এখান থেকে 15, অর্থাৎ অটোর গতিবেগ কিন্তু এই 15 কিমি/আওয়ার। এবার দেখো অটোটা পেয়ে গেলাম, আবার অটো এবং বাসের অনুপাত ছিল এটা, আচ্ছা বাস আগে দেওয়া রয়েছে, তাহলে বাসের জন্য হবে 9 ইউনিট, অটোর জন্য 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করে, 5 ইউনিট মানেই তো এটা, কেননা অটোর গতিবেগ আমরা দেখলাম 15 কিমি হয়। তাহলে এই 5 কাকে রিপ্রেজেন্ট করছে, 15কে, তাহলে 1 কাকে রিপ্রেজেন্ট করবে, 15/5 অর্থাৎ 3 কে রিপ্রেজেন্ট করবে। এবার দেখো বাসটি গতিবেগটা যদি বের করতে চাই তাহলে 1 ইউনিট 3 কে রিপ্রেজেন্ট করলে 9 ইউনিট কতকে রিপ্রেজেন্ট করবে, তাহলে 9 ইউনিট মানে আসবে 3 × 9 অর্থাৎ 27। তাহলে দেখো বাসের গতিবেগ কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটি কি 27 কিমি/আওয়ার। এবার বাসের গতিবেগ যদি 27 কিমি/আওয়ার হয়, এখানে বলেছে 4 ঘন্টায় কত কিমি যাবে, কি করব, গতিবেগ গুণন সময়, অর্থাৎ কত আসছে দেখো, এখান থেকে 8, এখান থেকে 10, এত কিলোমিটার, তাহলে বাসটি 4 ঘন্টায় 108 কিলোমিটার পথ যাবে।
তাহলে আজকের পার্ট এখানেই শেষ করছি। এর পরবর্তী পার্টে আমরা 38-এর দাগ থেকে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর ভিডিওগুলো তোমাদের যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদেরও এই লিঙ্ক শেয়ার করে দেবে, যাতে তারাও এই ক্লাসের সুবিধা নিতে পারে। তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা তোমাদের যদি কোনো বিশেষ চ্যাপ্টারের রিকোয়ারমেন্টস থাকে সেটাও জানাতে পারো, বা কোনো অঙ্কে কোনো রকম সমস্যা যদি হয় সেটাও সেখানে জানাতে পারো।